রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। যে শিশু আগামীকাল সেনাবাহিনীতে যাবে, যে শিশু 14 বছর পরে সেনাবাহিনীতে যাবে, 16 বছর পরে বিসিএস পরীক্ষা দেবে, তার শিক্ষার দায় কেন রাষ্ট্র নেবে না? তাহলে রাষ্ট্র যদি তার দায় নেয়, তাহলে তার কাছ থেকে আমরা মেধার দিক থেকে গুণগত পাবো। সকলের কাছ থেকে তার সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র পাবে। এটা অনেকে বলে এটা তো মার্ক্সবাদী প্রিন্সিপাল, কিন্তু মার্ক্সবাদী প্রিন্সিপাল হলে এটা যারা ইসলামপন্থী তারা অস্বীকার করতে পারে না। প্রত্যেক মানুষ তার সেরাটা রাষ্ট্রকে জাতিকে দেবে, কিন্তু তার যা প্রয়োজন সেটা যদি রাষ্ট্র না দেয় তাহলে তার সেরাটা দেবে কিভাবে? তাহলে সকলের কাছ থেকে তার সামর্থ্য অনুযায়ী এবং সকলকে তার প্রয়োজন অনুযায়ী, এই যে মার্ক্সবাদী প্রিন্সিপাল, এইটা হচ্ছে গণতন্ত্রের প্রিন্সিপাল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি শুরুতেই শুরু করেছিলাম এগুলা, অনেকে বলছে এটা সমাজতন্ত্র। গণতন্ত্র যদি পূর্ণতা পেতে হয় তাহলে প্রত্যেকে যেই লেখাপড়া করতে চায় সেটা তো তাকে দিতে হবে, এটা তার প্রয়োজন। একটা মানব শিশু যতক্ষণ পর্যন্ত না সাবালক হয়, মানে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার বিয়ে করার বয়স, ক্রিমিনাল লায়াবিলিটির বয়স, তার ভোট দেওয়ার বয়স, প্রত্যেক দেশে একটা স্ট্যান্ডার্ড হয়েছে 18 বছর। এখন বলছি 18 বছর কমিয়ে আপনি 15 করেন, আমার আপত্তি নাই। আমি 18 বছর যদি আমি ধরে নেই, তাহলে এই পর্যন্ত এই শিশু রাষ্ট্রের দায়িত্বে থাকবে। তার লেখাপড়ার দায়িত্ব, তার খাওয়ার দায়িত্ব, তার বাসার দায়িত্ব আমরা একটা পরিবারের মধ্যে বন্টন করে দিয়েছি। কাজে পরিবারের মধ্যে যদি সেই আয়ের নিশ্চয়তা থাকে তাহলে এই শিশু পড়াশোনা করতে পারবে। কিন্তু আর স্কুলে গিয়ে তার বেতন দিতে হবে কেন? তার পোশাকের টাকা দিতে হবে কেন? এখন পৃথিবীর অন্য দেশ থেকে উদাহরণ দেন। শেষ কথায় আসি, আমরা শুধু তাই করি নাই, আমরা তাকে বঞ্চিতই করি নাই, আমরা শিক্ষার মধ্যে ক্রমাগত বৈষম্য বাড়িয়ে চলেছি। অনেকগুলো, প্রায় 7টা শিক্ষা কমিশন হয়েছে বাংলাদেশ হওয়ার পরে। অনেকগুলো রিপোর্ট লোক আপনারা পড়েনও নাই, সবগুলো ঘুরে ফিরে একই চর্বিতে চর্বণ করেছে। আমরা অনেক লাভ দিয়ে বলি ক্ষুদ্রতে ক্ষুদ্র শিক্ষা কমিশন খুব ভালো ছিল, কর্মমুখী শিক্ষা চাই। কর্মমুখী শিক্ষার জন্য বাসদ মার্কফাতি লাগবে কেন? আমার এটা ওয়ার্ল্ড ব্যাংকে বলতেছে। মানে হচ্ছে কর্মমুখী শিক্ষা কি? কখন থেকে আমি শিক্ষায় যাব? শিক্ষাটা হবে মানবমুখী, মানুষ হওয়ার শিক্ষা। তারপরে কর্মে যাবেন, যার যার প্রবৃত্তি অনুযায়ী যাবে। সমাজের চাহিদা এবং আমার চাওয়া, আমার দক্ষতা দুটো যে জায়গায় মিলিত হবে, সেই জায়গাতেই আমার এত লোক লাগবে। যদি মনে করেন যে আমার বেশি ডাক্তার হয়ে গেছে, বাকি ডাক্তার আপনি রপ্তানি করবেন। কথায় কথায় বললাম, আমাদের দেশে বলে কি উকিল খুব বেশি হয়েছে। কয়টা উকিল আছে দেশে? লাখখানেক উকিল আছে হয়তো, হয়তো 2 লাখ হবে বেশি বাড়িয়ে বললে, আমার কোনো সংখ্যা তত্ত্ব জানা নাই। এটা খুব বেশি নয়, আরো বেশি লোক দরকার আমাদের। আমাদের কত ডাক্তার আছে, কত নার্স আছে, যত চাহিদা সমাজের প্রয়োজন তার চেয়ে বেশি নাই। সুতরাং আমাদের আরো পড়াশোনার সুযোগ আছে। যদি একটা কথাই বলি, যদি আপনি গণতন্ত্রকে শিক্ষা পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন দুটো জিনিস হবে আপনার। এই যে আজকে আন্দোলনের নেতৃত্বে এখনো আমাদের তথাকথিত অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে ছাত্ররা এখনো ভ্যানগার্ডের ভূমিকা পালন করছে, এটা আমরা দেখতে পেলাম। এখন ছাত্ররা যখন জনতার সাথে মিশেছে, তখন দেখা গেল একটা ডিক্টেটরশিপের পরিবর্তন হয়েছে। এমন এই ডিক্টেটরশিপের পরিবর্তনের জন্য আলতাফ পারভেজ এসে হাজির। বুঝতে পারছি, আলতাফ পারভেজের কাছে চাকরি দিতে হবে আবার। তা আমার কথা পুরো হলো মোটামুটি এই, যে দেশে অনেকগুলো সংস্কারের এখন সূত্রপাত হয়েছে। প্রথম সংস্কার যদি আপনি সংবিধান দিয়ে শুরু করেন, এই সংবিধানে যদি একটা জিনিস গ্যারান্টি করেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে তার ভোট দিয়ে তার নিজের প্রতিনিধি বা সরকার গঠনের অধিকার। এটা হচ্ছে সুপ্রিম ল, যার নাম সংবিধান। আমাদের এখানে অনেক দার্শনিক আছে, তারা খামোকা এগুলো নিয়ে তর্ক করে, বলে না না এটাকে গঠনতন্ত্র বলতে হবে। এর পরের অংশ হচ্ছে সরকারের যে 3টি অঙ্গ, আমরা বলি রাষ্ট্রের 3টি অঙ্গ। একটা হচ্ছে সরকার বা এক্সিকিউটিভ, আরেকটা হচ্ছে পার্লামেন্ট যেটা সরকার গঠনের ভিত্তি, আরেকটা হলো বিচার ব্যবস্থা। এই 3টার মধ্যে সম্পর্ক এমন যে একটা আরেকজনকে চেক দেবে। এটা হলো অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস, এটাকে গঠনতন্ত্র বলে। কিন্তু আমাদের এমন একটা সংবিধান লেখা হয়েছে যেখানে অডিটর এন্ড কন্ট্রোলার জেনারেলের উপর 3.5 পৃষ্ঠা লেখা হয়েছে, নির্বাচন কমিশন লেখা হয়েছে, আর্ম ফোর্স লেখা হয়েছে। এটা সংবিধান লেখার যদি আর্ট হিসেবে ধরেন, এটা অত্যন্ত কুৎসিত ধরনের আর্ট। সংবিধানে এত কথা থাকতে হয় না, এগুলি আইন দ্বারা পরিচালিত হবে। এক কথায় শেষ হয়ে যায়। সংবিধান হবে ছোট এবং স্পষ্ট। সংবিধান যদি জনগণ না জানে, আপনারা জানেন একটা বিখ্যাত কথা আছে আইনে, যে ইগনোরেন্স অফ ল ইজ নো ডিফেন্স। আমি আইনটা জানি না, তাহলে আমার তো কবলি লয়ার ধরতে হবে। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে। সেটাও গণতন্ত্রের আরেকটা অপরিহার্য অঙ্গ। সেই জন্য বলছি এখন সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন, যে মানুষ তার ভোট দিতে পারবে, শুধু আমি এটা বলে শেষ করব, রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না।